দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র আইনজীবী এবং বিকেল বেলায় যিনি গণফোরামের সিনিয়র নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুব্রত চৌধুরী এবং এবি পার্টির সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জু। এবং এই আলোচনায় আমি আছি শফিক আহমেদ। একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে আমরা এই আলোচনায় অনলাইনে যুক্ত করে নেব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, যিনি মূলত নিরাপত্তা বিশ্লেষক। এবং আজকে আমরা বলতে পারি যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 4 মাস পার করতে চলেছে। এই সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটি অনিবার্য কারণেই দায়িত্ব নিতে হয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্র জনতার সেই জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষিতে, এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনা যিনি দেশে পালিয়ে যাওয়ার পর তিনি দায়িত্ব নিয়েছেন। কিন্তু তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে এই পার করতে হচ্ছে। বিভিন্ন চ্যালেঞ্জ এসেছে এবং সফলতার যেমন আছে তেমনি নানা সমালোচনাও আছে। সেই সমালোচনার আমরা বলবো যে সেই অনেক বিষয় নিয়ে সমালোচনা চলছে। নানা ঘটনা প্রবাহ নিয়ে আমরা এই আলোচনায় শুরুতে আসতে চাই সিনিয়র আইনজীবী, যিনি বিকেলবেলায় গণফোরাম, যেটি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত হয়েছিল, এবং তিনি আজ এমিরেটস সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন, এবং সুব্রত চৌধুরী তিনি নির্বাহী সভাপতির দায়িত্ব পালন পেয়েছেন আজ। তার সাথেই শুরু করতে চাই আলোচনাটা, যেটি আপনি দেখছেন যে আপনি নিজে সনাতন ধর্মাবলম্বীর অনুসারী। আপনার ধর্মের অনেক মানুষ মিলে যে ইসকন নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে, মূলত একটা সামাজিক উন্নয়ন সংস্থা, কিন্তু তার কর্মকাণ্ড, তাদের নেতা চিন্ময় দাসকে একটি রাষ্ট্রদ্রোহ মামলা, অর্থাৎ আপনি জানেন যে গত 8 অক্টোবর চট্টগ্রামে একটি সমাবেশে এসে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা তুলে দেওয়ার পর কিন্তু মূলত তৈরি হয়েছিল একটি পরিস্থিতি। সেই পরিস্থিতিতেই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ চট্টগ্রাম একটি আদালতে কোতোয়ালি থানায় কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা হয় চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে। এবং তাকে আটক করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পর যা হলো, সেখানে একেবারে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যাকে ইসকন এবং সনাতনী জাগরণ মঞ্চের নেতারা পিটিয়ে প্রকাশ্যে হত্যা করেছে, একজন আইনজীবী হিসেবে আপনার সহকর্মীকে হারানো, এবং সেটি আপনার ধর্মের মানুষই সেই সংগঠনগুলোর সাথে জড়িত, কি বলবেন আপনি? ধন্যবাদ। আমি প্রথমত 71 টেলিভিশনকে নতুন যে আপনাদের যাত্রা, এই যাত্রার সাথে আমিও সহযাত্রী হতে চাই, এবং বহু বছর পরে আপনাদের এই ভবনে আসার পরম সৌভাগ্য হলো, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা তো অনেকেই ব্ল্যাক লিস্টেড ছিলাম, তো আশা করি সেই ব্ল্যাক লিস্ট থেকে আমাদের নাম উইথড্র করা হয়েছে। তো দেখুন, আইনজীবী আমাদের তো শুধু সহকর্মী ছিল না, উনি একজন প্রতিশ্রুতিশীল আইনজীবী ছিলেন, খুব অল্প বয়স। আর আমাদের বাড়িটাও পাশাপাশি, কারণ আমরা হলাম চন্দনাইশ আর ওনারা হলেন লোহগড়া, এরপর শঙ্খ নদীর পরে এটা আর কি। তো সেই কারণে আমার তো একটু রক্তক্ষরণ বেশি হবে, কারণ আমি তাকে চিনতাম, জানতাম, একই পেশার মানুষ। একটা জঘন্য হত্যাকাণ্ড হয়ে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে, চিন্ময় চন্দ্র দাস, চিন্ময় কৃষ্ণ দাস, তাকে বলা হচ্ছে ইসকনের সাধু। এখন ইসকন বলতেছে না, আমরা তো তাকে বেশ কয়েক মাস আগে বহিষ্কার করেছি তাদের ইন্টারনাল কিছু বিষয় আসে নিয়ে। কিন্তু তারপরও আমরা দেখি যে সেই সাধু চিন্ময় হাটাজারির মেঘলে একটা আশ্রমে, সেখানে তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করেন। এখন দেশে 5ই আগস্টের পরে কিছু ঘটনা ঘটেছে,
সেগুলো নিয়ে কিছু রাজনৈতিক ঘটনা এর সাথে সম্পৃক্ত আছে, আর কিছু ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক ঘটনা। সেগুলো নিয়ে হয়তো আমরা যারা ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে আন্দোলন করি, কথা বলি, আমরা তো বলি, সবসময় বলি, 53 বছর ধরেই বলছি, আর শেখ হাসিনার সময় তো আরও বেশি করে বলছি, কারণ ঘটনা প্রচুর হয়েছে শেখ হাসিনার সময়। এখন চিন্ময় যখন আরও অন্যান্য সাধু সন্ন্যাসী, চট্টগ্রামেরই অন্যান্য মঠ মন্দির, সীতাকুণ্ড ইত্যাদি ইত্যাদি, সেখানে কিন্তু ওই ইস্কনের কোনো সাধু নাই, উনি একদম প্রাক্তন ইস্কনের সাধু। তো প্রথম একটা মহাসমাবেশ করেছে, 8 দফা দাবি দিয়েছে। তো সরকারের তো উচিত ছিল তাদের সাথে বসে তাদের গ্রিভেন্সটা কি এগুলো জানা, সেটা আমরা দেখিনি। তারপরে উনি আবার রংপুরে সমাবেশ করলো, সেখানেও বিশাল সমাবেশ, হয়তো কিছু বাধা টাধা দিয়েছে, সেই বাধার কারণে সমাবেশটা আরও বড় হয়ে গেছে। তারপরেও তো তার সাথে বসা যেত। এর মধ্যে চট্টগ্রামে যে মামলাটি হয়েছে, চিন্ময় তো আর পতাকা লাগায় নেই, হয়তো তার কোনো অনুসারী বা এটার নাম দিয়েছে সনাতনী জাগরণ মঞ্চ। সনাতনী জাগরণ মঞ্চ, হয়তো তাদের কোনো কর্মী এই কাজটা করেছে। একটা মামলা হয়েছে এবং মামলা যিনি করেছেন তিনি আবার বিএনপির নেতা, আবার বিএনপি তাকে এই মামলা করার জন্য বহিষ্কার করেছে। সুতরাং ঘটনা পরম্পরায় তো এগুলো জটিল থেকে জটিলতর হচ্ছে। সরকারের কাছে আমার প্রশ্ন যে যখন এরকম একটা আন্দোলন, বহুমুখী আন্দোলন এখানে হচ্ছে, এবং ঘটনা ঘটে যাওয়ার পরে আপনারা এগুলো নিয়ে একটু সজাগ থাকেন, তার আগে কিন্তু আপনারা করছেন না একটু অনেকগুলো, সেই বিষয়ে আমি এখন যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে আপনি পরের বিষয়গুলো আমরা আলোচনায় আবার পরে যুক্ত হব। এখন এই চিন্ময়ের বিষয়টা বলতেছি, যেটুকুন হয়ে গেছে, আমার ভাইয়ের রক্ত এখানে হত্যাকাণ্ড হয়েছে, সেটা সুষ্ঠু বিচার হতে হবে, নির্মোহ তদন্ত হতে হবে, এবং যে এটার সাথে জড়িত থাকুক আমি তার কঠিন শাস্তি চাই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে। এই ঘটনাটাকে নিয়ে প্রতিবেশী রাষ্ট্র যেভাবে তৎপরতা চালাচ্ছে, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে কলকাতায় যেসব ঘটনা, আমাদের জাতীয় পতাকা পোড়াইয়া দিচ্ছে বিজেপি, যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছে, আরে ভাই তোমরা যে গত 15 বছর ধর্মীয় সংখ্যালঘুদের উপর এত অত্যাচার নিপীড়ন হলো, রামও কোনোদিন একটা বাক্য উচ্চবাচ্য করেছো? নাসিরনগর, তারপরে আসেন আপনি 2022-এ 20টা জেলায় দুর্গা প্রতিমার ভাঙচুর থেকে শুরু করে, তখনও কিন্তু ইস্কনের 2টা সাধু মারা গেছিল নোয়াখালীতে, আর আসামি করলো বুলু সাহেবরে, বিএনপির কি দুর্ভাগ্য দেখেন। হ্যাঁ, চন্দ্র দাস যিনি এই পূজা কমিটির বিএনপির নেতা ছিলেন, তিনিও আসামি। হ্যাঁ আসামি। আরে তখন তো ডিসিও পালিয়ে গেছে, এসপিও নাই, ওসিও নাই ঘটনার সময়, তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। আরে ভাই তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কোথায় ছিল ভারতের? তখন তো এগুলো নিয়ে আপনাদের এত তৎপরতা দেখি নেই। আমার তো মনে হয় এগুলো অপতৎপরতা। আপনারা ওখানে আমাদের একজন ফেসিস্ট সরকারের প্রধান, যাকে আমি বলি দিল্লীশ্বরী, ওখানে বসায় রাখছেন, এবং তার মাধ্যমে আবার বক্তব্য দিচ্ছে। কি করে সে চিন্ময়ের গ্রেপ্তারের বিষয়ে কথা বলতে পারে? তার মানে কি? তার মানে তো ভারত সরকার আর দিল্লীশ্বরী একাকার হয়ে গেছে। এটা অগ্রহণযোগ্য। এটা ধর্মীয় সংখ্যালঘুদের এখানে নিরাপত্তার বিষয়টি বাংলাদেশকে এটার দায়িত্ব দেন, এটা তাদের দায়িত্ব সুরক্ষা দেওয়া। এটা ভারতে বসে আপনি আমাদেরকে সুরক্ষা দিন, বরঞ্চ এটাতে আমরা আরো বিব্রত বোধ করি। আসবো আপনার কাছে আলোচনায়। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনি আসলে রাজনীতিতে তো নতুন না, দীর্ঘদিন ধরে করছেন, এবং আপনার এবি পার্টি গঠিত হওয়ার পরে তাদের যারা নেতৃত্বে আছেন তাদের অনেকেই আসলে জ্ঞানী মানুষ। আপনি নিজেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ছাত্র রাজনীতির পর এখন এই রাজনীতির সাথে জড়িত সদস্য সচিব এবি পার্টি হিসেবে কাজ করছেন। আপনি ঘটনার প্রবাহ কেন আমি বলছি যে 1/11 একটি সরকার হয়েছিল যেটি পুরোটাই ভারতের প্রেসক্রিপশনে, ভারতের মানুষের নির্ধারণে হয়েছিল, কিন্তু এবারের জুলাই আগস্ট আন্দোলনে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটি অনিবার্য কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিতে হয়েছে। তার দায়িত্ব নেয়ার পর
বাংলাদেশে যেসব ঘটনা প্রবাহ একেবারে আনসার বিদ্রোহ থেকে শুরু করে নানান ঘটনা প্রবাহ এবং ভারতের ভূমিকা আপনি এক্ষেত্রে কি দেখেন? ধন্যবাদ আপনাকে, দাদাকে এবং দর্শক মণ্ডলীকে। ভারতের ভূমিকা বাংলাদেশের ব্যাপারে না, শুধু ভারতের ভূমিকা তার প্রতিবেশী যতগুলো আমরা দেশ আছি সবার ব্যাপারেই তো একটা প্রশ্নবিদ্ধ। একটা বড় লোক যখন পাশে থাকে, আশেপাশের গরিবগুলোর সম্পর্কে তার বা আশেপাশের তার যে প্রতিবেশী আছে তাদের সম্পর্কে তার দুই ধরনের আচরণ হতে পারে। একটা হচ্ছে প্রতিবেশীদের প্রতি সে বন্ধুসুলভ হবে, আরেকটা হচ্ছে সে স্বপ্ন তুচ্ছতাচ্ছিল্য করবে, প্রতিবেশীদেরকে সে মানে ক্ষুদ্র জ্ঞান করবে, অপমানসূলক কথাবার্তা বলবে। তো বুদ্ধিমান সাধারণত কি করে? বুদ্ধিমান সাধারণত প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখে। সে চায় যে তার চাইতে ইনফেরিয়র যারা আছে তারা হয়তো তার প্রতি আরও মানে সুহৃদ হবে, তার প্রতি আরও পছন্দ করবে। আমাদের দেশে দুই ধরনের উদাহরণ আছে। এই ধরনের উদাহরণ আছে যে যিনি খুব বৃহৎ তার সবাই প্রশংসা করে, আবার এরকমও উদাহরণ আছে যে সব আশেপাশের লোকেরা মিলে ওই বৃহতের বিরুদ্ধে তাদের একটা বিক্ষোভ থাকে। তো ঐতিহাসিকভাবে আমরা ভারতকে দেখতে পাচ্ছি, তার আশেপাশে আমরা যে সমস্ত রাষ্ট্রগুলো আছি, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, বার্মা আর অন্যান্য, ইভেন চায়না, পাকিস্তান, সবগুলোর সাথে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা বিমাতা সুলভ সম্পর্ক, তার একটা খারাপ সম্পর্ক। এটা আমি জানি না এটা ভারতের পররাষ্ট্রনীতির কি কৌশল। আমরা আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে ভারতের সাথে আমাদের গভীর কিছু বন্ধনের জায়গা আছে, আবার কিছু গভীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। গভীর বন্ধনের জায়গাটা কোথায় দেখেন, যেটা অন্য দেশের সাথে আমাদের কম। যেমন ভারতের সাথে আমাদের একটা সাংস্কৃতিক মিল আছে, তাদের একটা বিরাট অংশের লোকেরা বাংলা ভাষাভাষী, আমাদের তো পুরোটাই বাংলা ভাষাভাষী। এবং ভাষার মিলের কারণে একটা কালচারাল মিল আছে, খাওয়া দাওয়ার, পোশাক আশাক, চেহারার মিল আছে, আপনি দেখবেন। দ্বিতীয়ত একটা মিল হচ্ছে যে ভারতেও একটা বিপুল সংখ্যক মুসলিম আছে, মুসলিম ধর্মের লোক আছে, ইসলাম ধর্মের লোক আছে। আমাদের দেশে তো প্রায় 90% আছেই। আবার আমাদের এখানেও যাদেরকে সংখ্যালঘু ধর্ম লোক বলা হচ্ছে, সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের লোকেরা আছে, ভারতে একটা ব্যাপক সংখ্যা আছে। এবং আমাদের ওই সীমান্তের এপার পর আত্মীয়তার সম্পর্ক আছে, মুসলমানও আছে, হিন্দু আত্মীয়তার সম্পর্ক আছে। এর বাইরে আমাদের একটা কালচারাল জায়গাও আছে। ধরেন ক্রিকেট খেলা ভারতে ভালো, ফুটবল, হাডুডু আমাদের এখানে না, আমি কিন্তু আলোচনাটা শুরু করতে বলছিলাম আপনাকে যে জায়গা থেকে আসতে যে আপনার সামনে ১/১১ সরকার হয়েছিল। তো সেই সময় সেই সরকারটি গঠিত হয়েছিল মূলত ভারতের একটি মধ্যস্থতা, এবং পরবর্তী সময় যে নির্বাচন সেটি আপনার দেখেছি যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছেন যে শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরে নিয়ে আসা, কিভাবে তাকে আবার সরকারে নিয়ে সমস্ত কৌশল তারা নির্ধারণ করেছিলেন, তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে। এবারের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেটি তো বাংলাদেশের আন্দোলনের ফসল। বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল বয়সের মানুষ, একটি দল ছাড়া বা তাদের দোসররা ছাড়া ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার, যার অনিবার্য দায়িত্ব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হয়েছে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই দায়িত্ব নিয়েছেন, তাকে ভারত সহযোগিতা করছে না কেন, বা তাদের আচরণে কেন এরকম মনে হচ্ছে? ভারত সহযোগিতা কোথায় করবে? ভারত তো যেখানে পতিত স্বৈরাচার যে ফ্যাসিবাদ, তাকে অত্যন্ত অন্যায়ভাবে তাকে আশ্রয় দিয়েছে। শুধু তাকে না, তার সাঙ্গপাঙ্গ সহ আমরা এখন যেটা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের সমস্ত দোসররা, আওয়ামী লীগের সমস্ত লুটপাটকারীরা গিয়ে সেখানে ভারতে আশ্রয় নিয়েছে। এবং দেখেন, আমি একটু আগেও কোথাও যেন বলেছি যে ক্রিমিনাল অফেন্স যে করেছে বাংলাদেশে ব্যাপকভাবে, তাদেরকে সে সেখানে আশ্রয় দিয়েছে। ২,০০০ মতো মানুষ, ছোট শিশু, কিশোর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে নিহত হয়েছে। তারপরে দেখেন, সে আমাদের এখানে যারা ক্রিমিনাল অফেন্স করেছে, গণহত্যা করেছে, লুটপাট করেছে, তাদেরকে সে আশ্রয় দিয়েছে। এবং সেখান থেকে তারা রীতিমতো পরিকল্পনা, ফোন আলাপ, বিভিন্ন জিনিস আমরা পাচ্ছি। আর অন্যদিকে আমাদের এখানে আপনার চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে, ওনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল অফেন্সের অভিযোগ। তার অভিযোগটাকে আমরা অত আমলে নিতাম না, কিন্তু এখন দেখতে পাচ্ছি ইসকন নিজে অভিযোগ দিচ্ছে তার ব্যাপারে।
এবং দাদা যেটা বলেছেন যে ম্যাখলের ওখানে হাটাজারিতে পত্রপত্রিকা এসেছে, তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা তার সম্পর্কে মন্তব্য করতে চাই না। কিন্তু কথা হচ্ছে এরকম একটা ক্রিমিনাল অফেন্স, একটা খুবই লিটল ক্রিমিনাল অফেন্স বলতে পারি যদি আমি ধরি, চিন্ময় কৃষ্ণ দাসের মধ্যে এরকম সাধু তো আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আরও অনেক আছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের দেশের একটা ক্রিমিনাল অফেন্সের জন্য কথা বলছেন, কিন্তু আমাদের দেশের গণহত্যাকারী শত শত ক্রিমিনাল তার সেখানে আশ্রয় দিয়ে রেখেছে, সে ব্যাপারে তার কোনো কথা নাই। তো সেজন্য আমি যেটা, আপনি যে বলছেন এটা তো হাস্যকর ব্যাপার যে ভারত ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে করবে, বরং পারছে না যে সে যেন ডক্টর ইউনূসকে টেনে নামিয়ে ফেলবে। আপনি দেখেন ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মিটিংগুলোতে সবাই, এবং একটা সাইড মিটিং হওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রীর সাথে, সেটা পর্যন্ত করেনি, সৌজন্যের খেলাফ করেছে। এরপরে প্রতিনিয়ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যে বাকযুদ্ধগুলো হচ্ছে সেগুলো তো একেবারেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা মানে উস্কানিমূলক কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এবং উপর্যুপরি ভুল পদক্ষেপটা তারা নিচ্ছে। আমি যে কথাটা শুরুতে আপনাকে বলেছিলাম যে প্রতিবেশী হিসেবে ভারত একটা বৈরী সম্পর্ক তৈরি করেছে। এবং আমার মনে আছে, দাদা ভালো বলতে পারবেন, আমরা যখন ছোটোবেলায় স্কুলে ছিলাম প্রচুর জায়গায় আমি ইন্দিরা গান্ধীর ছবি দেখতাম, তখন বাঁধাই করা ছবি মানুষ কিনতো, ঘরে নিয়ে লাগাতো। আমরা দেখেছি ভারতীয় ক্রিকেট স্টারদের প্রতি আমাদের বিরাট একটা ফ্যাসিনেশন ছিল, কপিল দেব, আজহারউদ্দিন, তারপরে আপনার এই ধরনের প্লেয়ারদের পোস্টারগুলো আমরা দেয়ালে থাকতো। ইভেন ভারতের যারা ফিল্ম স্টার ছিল, আপনার অমিতাভ বচ্চনের ছবি পর্যন্ত আমাদের এখানে খুব পপুলার ছিল। সেই ভারত সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে গেছে, আপনি এখন বাংলাদেশের কোনো ঘরে গিয়ে এর বাইরেও বাংলাদেশের সর্বোচ্চ পর্যটক ভারতে যেত এবং চিকিৎসার জন্য, শিক্ষার জন্য সর্বোচ্চ পরিমাণ সংখ্যার দিক থেকে বাংলাদেশ অনেক বেশি ছিল। এবং আপনার দল এবি পার্টিরও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটি আমি জেনেছি এরই মধ্যে বা মাঠে সাংবাদিকতা করতে গিয়ে, যে এবি পার্টি এমনকি গণফোরাম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের প্রত্যেকেরই এক ধরনের ভারতের সম্পর্কের ব্যাপারে নীতি আছে যে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, বড় ছোট দেশ হিসেবে নয়, মানে সমতার ভিত্তিতে একটা সম্পর্ক ভারতের সাথে হোক, এবং সেটা কোনো ব্যক্তির সাথে না, দেশের সাথে দেশের বা জনগণের সাথে জনগণের। আজকে যে বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক ভারতের প্রতি মানুষের যে ইয়েটা তৈরি হয়েছে, মানে ঘৃণাটা তৈরি হয়েছে, আমি ঘৃণা শব্দটা ব্যবহার করতে চাই না, মানে অপছন্দ ভারতের প্রতি, এর পুরো দায় ভারতের, সেই এটা করেছে। আমি তো আপনাকে বললাম যে সাংস্কৃতিক, খেলা, বিভিন্ন জায়গায় ভারতের সাথে আমাদের যে টাই আপটা ছিল, যতটুকু ছিল আর কি, 47-এর একটা বিরাট বিভাজনের পরেও 71-এর মুক্তিযুদ্ধের পরে এই সম্পর্কটা উন্নতি হয়েছে, কিন্তু সেই সম্পর্কটাকে তিলে তিলে ভারত নষ্ট করেছে। এবং এখন যেটা সে করছে, শেখ হাসিনা ছাড়া তার বাংলাদেশে আর কোনো বন্ধু নাই, এবং সে যে পথে হাঁটছে এই পথে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতের চরম পরাজয় আমি মনে করি। জানি না এসবের ফলাফল নিয়ে আমরা বিরতির পর আবারও আলোচনায় যুক্ত হবে। দর্শক, ফিরে এলাম ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আমরা বিরতির পর অনলাইনে যুক্ত করে আলোচনায় যুক্ত হব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, যিনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে কাজ করছেন। জনাব শামীম কামাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। আলোচনার এই বিরতির পর আমরা যে বিষয়ে আসতে চাই আপনার কাছে, আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ সময় কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত প্রায় ৭৯%, আমরা বলুন যদি ১০০ ভাগ ধরি আমরা, তার ৭৯%ই ভারতের সাথে। তো ভারতের মতো একটি প্রভাবশালী দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বা যে ধরনের পরিস্থিতি আমরা এখন দেখছি, বিশেষ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, সেসব বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর অন্য কোনো ধরনের অ্যাটেম, মানে কি বলবো আমি এটাকে, অ্যাটেম শব্দের বাংলা হচ্ছে এরকম অন্য কোনো ধরনের প্রস্তুতি বা পদক্ষেপ ভারত সরকারের পক্ষ থেকে নেয়ার কোনো ধরনের আশঙ্কা আপনার মধ্যে আছে? ধন্যবাদ ৭১ টিভিকে, ধন্যবাদ আজকের সহ আলোচকবৃন্দ এবং ৭১ টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে। আপনি যে প্রশ্নটি করেছেন, এটার যদি আমি খুব সংক্ষেপে বলি, এটা ধারাবাহিকভাবে ভারত স্বাধীনতার পরে বাংলাদেশের প্রতি যে আচরণটা করার সেটাই করে যাচ্ছে। এখন দেখুন, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত, প্রত্যেকটা বিপ্লবের কিছু প্রতি বিপ্লব থাকে, মানে এই বিপ্লবটাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের পন্থা মানে পদ্ধতি আবিষ্কার করা হয় বা প্রয়োগ করা হয়।
তো এখানে এটা ব্যতিক্রম কিছু নয়। আমরা প্রথমে দেখলাম যে কখনো আনসার লীগের মাধ্যমে আনসারের মাধ্যমে কোনো সময় অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা চালকদের মাধ্যমে, কোনো সময় গার্মেন্টস এর মাধ্যমে, কোনো সময় ইসকনের মাধ্যমে। সো এটা একটা ধারাবাহিক ভাবে, আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছি না। এখন যে প্রশ্নটা হলো যে দেখুন, ভারতের সাথে আমাদের যে প্রতিবেশী, তিন দিক থেকে আমরা আবেষ্টিত ভারতের সাথে। সেখানে ভারত বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে স্বাধীনতার পরে যে আচরণটা আমরা আশা করেছিলাম সেটা কিন্তু হয়নি। ভারত মূলত চাণক্য নীতি থেকে বের হয়ে আসতে পারে না। অর্থশাস্ত্র যে লিখেছেন চাণক্য, সেই চাণক্যর যে পলিসি, সেটার একটা মূল মানে যদি জিস্ট বলি তাহলে কিপ দ্য নেইবারস ইন ডিস্টারবেন্স। তো ভারতের সাথে প্রতিবেশীর কোনো দেশেরই সম্পর্ক ভালো নয়, এবং একমাত্র বাংলাদেশের সাথেই তার সম্পর্ক ভালো আছে। এই ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন, এখন কিন্তু এই সম্পর্কটা একেবারেই তলানিতে। এর জন্য এতক্ষণ আমরা দুইজন আলোচকের যে বক্তব্য শুনলাম যে ভারতের নেতিবাদ, এটা শুধু ভারতের উপর দায় চাপালে হবে না। স্বাধীনতাত্তর বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় এসেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের দায় আছে। ঢিল মারলে যে পাটকেল খেতে হয়, এটা আমরা কখনো বুঝতে দেইনি। সুতরাং খুবই অবশ্যম্ভাবী ভাবে ভারত যে আচরণটা করার সেটাই করছে। দেখুন, আপনি খ্রিস্টপূর্ব 300 থেকে 400 শতকের দিকে আপনার পেলোপনেশিয়া একটা যুদ্ধ হয়েছিল গ্রিসে, প্রায় 27 বছর ব্যাপী। তো সেখানে থুসিডাইডস নামে একজন ঐতিহাসিক দার্শনিক, উনি বলেছিলেন যে অধিকার শুধুমাত্র যাদের শক্তি আছে তাদের মধ্যে। দ্যাট মিনস মানে রাইট অ্যাজ দ্য ওয়ার্ল্ড গোজ ইন বিটুইন দ্য ইকুয়ালস, while the stronger do what they can and weaker suffer what they must। তার মানে শুধুমাত্র অধিকার যাদের ক্ষমতা আছে তাদের মধ্যে, এ বাদে যার শক্তি আছে সে যা খুশি তাই করবে, এবং যার শক্তি নাই তার যতটা ভোগান্তি হয় তাই হবে। এক্স্যাক্টলি এই ঘটনাটা এখানে ঘটেছে। এখন দেখুন, স্বাধীনতাত্তর বাংলাদেশে গত 53 বছরে ভারতের সাথে আমাদের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক, আমি কয়েকটা মাইলস্টোন বা বড় বাঁকের কথা যদি বলি, ইন্দিরা মুজিব চুক্তি, গঙ্গা চুক্তি, গঙ্গা পানি চুক্তি, তারপরে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, তারপরে আমাদের সমুদ্রে যে বিজয় হলো, ইত্যাদি। এই 4-5টা বড় ধরনের চুক্তি হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যখন চুক্তি হয় তখন 90% সুবিধা পায় ভারত, 10% পাই আমরা। আপনি চিন্তা করুন, যদি আমি একটা একটা করে আপনাকে বলি, তাহলে প্রত্যেকটা জায়গায় কিভাবে এটা আমাদের উপরে এক ধরনের অন্যায্য আচরণ করেছে, আমি আপনাকে বুঝিয়ে বলতে পারি না। জনাব So, এখন শামীম কামাল, আমি আপনার কাছে আলোচনাটা নিয়ে আসতে চাই এই জায়গায়, যে যেটি প্রশ্ন ছিল এবং এই বিরতির আগে এখানে এই টেবিলে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার কিন্তু যে আপনি তো চাইলেই আপনার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না, বা আপনাকেও পরিবর্তন করতে পারবেন না আপনার প্রতিবেশী দেশ। সেক্ষেত্রে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক, বিশেষ করে সেই সম্পর্ক কি বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের হবে, নাকি বাংলাদেশের বিশেষ একটি দল বা তাদের যারা পালিয়ে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে, তাদেরকে পুনর্বাসনের জন্য এটি করা হচ্ছে? এরকম একটি বিষয় এখন আসলে নানানভাবে ভারতীয় গণমাধ্যমে যেমন আমাদের দেশের ঘটনা প্রবাহ ভুলভাবে বা উল্টোভাবে উপস্থাপন আমরা যদি বলি সেটিই করছে, এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক একই সুরে কথা বলছেন। হাজার বছর পরেও ঘুম থেকে উঠে দেখবো ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশীকে চেঞ্জ করা যাবে না, কিন্তু প্রতিবেশীর অ্যাটিটিউড কিন্তু চেঞ্জ করানো যায়। এটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে রেসপন্স করেন। আমরা এতদিন পর্যন্ত জাতীয় স্বার্থ কি নির্বিকার ভাবে অন্ধের মতো আমরা তুলে দিয়েছি তাদের হাতে, তার মানে ভুরি ভুরি প্রমাণ আছে। কিন্তু সর্বশেষ যে ঘটনাটা ঘটলো আপনার ইসকন কেন্দ্রিক যে বিষয়টা, সেক্ষেত্রে ভারতের জনগণ ভারতের মিডিয়ার সাথে একই সুরে আপনার গান গেয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তবে আজকে এইবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করলাম, এই সর্বপ্রথম বোধহয় স্বাধীনতার পরে বাংলাদেশ খুব কুইকলি সাথে দুইটা প্রেস নোট দিয়েছে, যেটা মূলত প্রতিবাদমূলক। আজকে CNN নিউজ 18 কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে আপনার প্রেস নোট দিয়েছেন, তাতে যদি 3-4টা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলি, এক হলো বাংলাদেশি সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের, এটা স্পষ্ট।
ইসকনকে, যদিও ইসকন অনেক দেশে নিষিদ্ধ আউটফিট, কিন্তু বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। তৃতীয়ত হলো, ইসকনের যে বহিষ্কৃত নেতা, তারা দাবি করছে চিন্ময় দাস ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। এখন সে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেছে কিনা এটা মহামান্য আদালত এটা বিচার বিশ্লেষণ করে তার, বাংলাদেশে অনেক বড় বড় ইসলামিক দলের মামুনুল হকের মতো নেতাকেও কিন্তু তার বিচারে কাঠ করে দাঁড় করানো হচ্ছে। তাহলে এখানে ইসকনের হোক নেতা হোক অথবা বহিষ্কৃত, তাকে কেন আনা যাবে না? তবে ভারতের মিডিয়া এবং ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর মতো মানুষ, এরা তাওয়া গরম করার রাজনীতি করে, তারা যে করছে এটা অত্যন্ত একটা শিষ্টাচার বহির্ভূত এবং অন্যায্য আচরণ। তবে খুবই আনন্দের বিষয়, আমি আজকে খেয়াল করলাম, আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে, ভারতের এস জয়শঙ্কর যে প্রেস নোট দিয়েছেন বা পার্লামেন্টকে জানিয়েছে, তাতে তারা বলেছে যে ভারতে বাংলাদেশি প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশে। এই প্রথম কিন্তু তারা বলল। এর কারণটা কি? এই যে পরপর আমরা দুটা প্রতিবাদ স্বরূপ প্রেস নোট দিয়েছি, এটা কিন্তু তারই হচ্ছে একটা সঠিক একটা মানে একটা লাইনের কথা। এতদিন কিন্তু বেলাইনে চলেছে, কারণ আমরা কোনো সময় প্রতিবাদ করতে পারিনি। এখন দেখুন, এই পরিস্থিতির পরে 5ই অগস্টের এই শেখ হাসিনার পতনের পরে মানুষের পারসেপশনটা কি হচ্ছে, যে আওয়ামী লীগ এবং পতিত সরকারকে, শেখ হাসিনাকে ভারতই হারবার করছে, ভারতই তাদের অভিভাবক, এরকম একটা পারসেপশন বাংলাদেশের সাধারণ মানুষের তৈরি হয়েছে। এখন উনি আজকে আশ্রয় নিয়েছেন ভারতে, এখন তার কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না। সবকিছুই ঠিক আছে, আমি এটাকে দোষের কিছু মনে করি না যে তাকে মানে আশ্রয় দিয়ে ভুল করেছে ভারত। কিন্তু কথা হলো যে বাংলাদেশ তাদের সবচেয়ে বড় মার্কেট, তাদেরকে বুঝতে হবে বাংলাদেশে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে ভারতের দ্বিতীয় কোনো বিকল্প থাকবে না। কিন্তু আমরা নিশ্চয়ই জনাব শামীম কামাল, আপনার অনেক অভিজ্ঞতা আছে, বাংলাদেশ ভারত শুধু নয়, আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, বৈদেশিক বিভিন্ন দেশের নানান হস্তক্ষেপ বিষয়ে আপনার অনেক কৌশল আপনি প্রণয়ন করেছেন সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায়। সেসব বিষয়ে আমরা পরবর্তী অন্য কোনো সময়, অন্য কোনো দিন আরও বিস্তারিত আপনার কাছ থেকে আমরা শুনব, আলোচনা করব। আজ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্বে, যে আপনি অনেক দূরে থেকে, অর্থাৎ রংপুরে থাকা অবস্থা আপনি আমাদের ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাকে আমরা আলোচনায় ফিরছি। জনাব সুব্রত চৌধুরী, আপনার কাছে, আপনি রাজনৈতিক দল করেন এবং দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেন এবং আইনজীবীও। আপনারা তো প্রধান উপদেষ্টার সাথে 2 দফায় বৈঠক করেছেন। আগামী সপ্তাহে, অর্থাৎ যে সপ্তাহ শুরু হয়েছে, আগামীকাল থেকে আবারও যে কোনো দিন আপনার গণফোরাম আমন্ত্রণ পাবেন, আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেখানে সাক্ষাৎ করতে যাবেন। এবারে মূলত আপনাদের আলোচনার বিষয়গুলো কোনগুলোকে গুরুত্ব দেবেন, এবং যে যদিও আমরা অনেকগুলো সংস্কার কমিশন দেখছি, নির্বাচন 3 তারিখ না জানলেও নির্বাচনের পথে উঠেছে ট্রেন, স্লিপার বসানোর কাজ চলছে, কি বলবেন? আপনি তো অনেক আশাবাদী দেখি, আমি কিন্তু আপনার মতো আশাবাদী হতে পারলাম না। আপনি যে আলোচনার কথা বলছেন, আধা ঘন্টা 20 মিনিটের কিসের আলোচনা এগুলো? আমরা কিছু দাবি দাবা নিয়ে যাই, হ্যাঁ, তারপর যে লিখিত দিয়ে দেন, আমরা কথা বলি, ওনার কোনো বক্তব্য নেই, বা আমরা যে সমস্ত বক্তব্য দিচ্ছি, প্রশ্ন করতে, সেটারও কোনো উনি জবাব ওইভাবে দেন না। দুটা পরপর যে আলোচনা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এগুলো ফ্রুটলেস। আপনাকে তো সময় নিয়ে আলোচনা করতে হবে, তারপরে আপনি একসাথে ডাকেন। এখন আলাদা আলাদা করে আমাদেরকে আরও তো বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। এবি পার্টি তো খুব একাডেমিক্যালি তারা খুব ভালো ভালো প্রশ্ন উত্থাপন করেছেন, তো এগুলো কী লাভ হচ্ছে? হ্যাঁ, জাতি জানতেছে, আমরা আমাদের পক্ষ থেকে দিচ্ছি, বিএনপি বলছে যৌক্তিক সময় দেব, যৌক্তিক সংস্কার। এই যৌক্তিকটা আবার কি? এটারও তো আমি কোনো পাচ্ছি না, সদুত্তর পাচ্ছি না। যৌক্তিক সময়টা কি, যৌক্তিক সংস্কারটা কি? আপনি যদি আমাকে বলেন আমি মধ্যে 10টা কমিশন করেছেন, এটা অতিরিক্ত হয়ে গেছে, এই বার্ডেন এই সরকার নিতে পারবে না। আপনি প্রথম 6টা করেছেন, পরে 4টা করেছেন, তার মধ্যে আপনি আবার শিক্ষা কমিশন করলেন না। শিক্ষার ব্যবস্থায় যে অরাজকতা চলতেছে এবং শিক্ষা ব্যবস্থা যে মাঝপথে শেখ হাসিনা যেভাবে নষ্ট করে দিয়েছে, প্রাইমারি পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সব জায়গায় এমনভাবে একটা পরিস্থিতি উনি তৈরি করেছেন, হ্যাঁ, নিয়োগের ক্ষেত্রে বলেন, পদায়নের ক্ষেত্রে বলেন, সিলেবাসের ক্ষেত্রে বলেন, হ্যাঁ, সব কিছু দলীয়ভাবে চিন্তাভাবনা থেকে একদলীয়ভাবে সেগুলো করা হয়েছে। সেটা তো খুব ইম্পর্টেন্ট একটা জাতির জন্য।
এবং সবাই আমরা বলছি উনি খুব ধ্বংস না, করে। কিন্তু এবারের আলোচনায় না, না, তৃতীয় দফার আলোচনা আমি তো আপনি কি জানি না। করবেন? এখন বিএনপি গিয়ে বলছে আমরা জাতীয় ঐক্য চাই, সরকারও বলছে, ইউনূস সাহেব বলছে আমি জাতীয় ঐক্য চাই, জামাতে ইসলামী গিয়ে বলছে জাতীয় ঐক্য চাই। তো আমরাও তো জাতীয় ঐক্যের মধ্যে আছি, ওনার সাথে তো আমরা সবসময় যুগপথ এবং পরস্পর আলোচনা আমরা করেছি, গর্বভাবে করেছি, ওনাদের প্রোগ্রামে আমরা যাচ্ছি, খুবই সৌহার্দ্যপূর্ণভাবে তো আমরা এগিয়ে গেছি। তা আমরা তো ঐক্যমতের মধ্যেই আছি। আপনি এটাকে ফর্মালি করেন, কিভাবে করবেন? যেখানে বিএনপি জামাত বলছে, ওনারা বলছে, আমরা বলছে, নেক্সট কোনো আলোচনা হলে আমি চাইবো আপনি গোল টেবিলে আলোচনা করেন একসাথে, এবং একের কথা আমরা একসাথে শুনবো। আমি কি বলে আসলাম, আসলে ভিতরে কি বলছে উনি জানে না, উনি ভিতরে কি বললো ওরা জানে না। হ্যাঁ, এবং আমরা এসে কতগুলো প্রেসের সামনে কথা বলি, সেই কথাগুলির মধ্যেও আসলে ভিতরে যা বলেছি ওইটার কোনো কি বলে এটাকে প্রতিধ্বনি থাকে কিনা সেটাও আমার সন্দেহ আছে। তো আমার মনে হয় সামনে আলোচনাগুলো ফুলফুল করতে সময় চলে যাচ্ছে। আপনি এত লম্বা সময় দিয়ে সংস্কারের দরকার নাই। সংস্কারটা আপনি পরে আমি দেখবো যে এটা কুসংস্কার হয়ে যাবে। সংবিধান সংস্কার করবেন, ওইটা করবেন, সেইটা করবেন, আসলে কিছুই করতে পারবেন না। ওই যে 111 সরকার পালায়া গেল না ইলেকশন একটা দিয়ে, কেউ কি আছে? আমরা তো চাই না আপনাকেও পালাতে হোক। শেখ হাসিনা পালাইছে, ফেসিস্ট, আপনি কেন পালাবেন? সুতরাং আপনি রোডম্যাপ দেন, রোডম্যাপ ঘোষণা করেন, কতদিন সময় নিয়ে আপনি করবেন, আমাদেরকে আশ্বস্ত করেন, সেই বিষয়ে কথা হইতে পারে। যারা সুব্রত চৌধুরী তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করছিলেন যে প্রধান উপদেষ্টার উচিত সকল রাজনৈতিক দলকে সামনে রেখে একই টেবিলে সবার মতামত তার শোনা এবং সবার পরস্পরকে শোনা, তাহলে একটা লাইন আপ তৈরি হবে। আপনি কি মনে করেন এবি পার্টির সদস্য সচিব হিসেবে আগামী? দেখেন, আমরা যখন মিটিং করেছিলাম, আমি কিন্তু রাজনৈতিক জায়গা থেকে আরেকটু এগিয়ে এসে প্রফেসর ইউনূসকে অনুরোধ করেছিলাম যে আপনার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দেশকে একটা স্টেবল জায়গায় আনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি বারবার আমরা সব দলই বলেছি। কি বলেন দাদা? আমরা তো এই কথাগুলো সবাই বলেছে। ইভেন আমি এতটুকু বলেছি, স্যার আপনি প্রয়োজন হলে একটা জরুরি অবস্থা ঘোষণা করেন একটা ইন্টারিম টাইমের জন্য। এটা কিন্তু কোনো রাজনৈতিক দল বলবে না এভাবে। কারণ আমি ওনাকে বলেছি যে প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু প্রথমে এসে, যেহেতু আপনি একটা জিনিস খেয়াল করেন শফিক, একটা দল পালিয়ে গেছে, আরেকটা দল বা আরেকটা বিরাট জনগোষ্ঠী যারা নির্যাতিত নিপীড়িত ছিল, তারা হঠাৎ করে এসে তারা যখন ফিল্ডে পড়বে, তখন একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতেই পারে। আপনি দেখতে পাচ্ছেন বিএনপি প্রায় 1000-এর উপর নেতাকে বহিষ্কার করেছে, তারপরেও প্রতিনিয়ত দখল, চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে। এই সমস্ত পরিস্থিতিতে সবসময় ইন্টারিম গভর্নমেন্ট সবসময় একটা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তারা একটা স্থিতি অবস্থা তৈরি করে যে না, এনাফ ইজ এনাফ, যা হয়েছে হয়েছে, এখন যা হবে আইনগত প্রসেসে যাবে। কারণ 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। সে সময়ে মানুষের ক্ষোভের, বিক্ষোভের ফলে অনেক কিছু ঘটেছে। 8 তারিখের পর থেকে সরকার দায়িত্ব নিয়েছে। এরপরে যদি কোনো মব লিঞ্চিং হয়, কারো বাড়ি আক্রমণ হয়, এই দায়িত্ব সরকার এড়াতে পারে না। আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি প্রয়োজনে একটা লিমিটেড টাইমের জন্য একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন, তাহলে দেখা যাবে যে সবাই সংযত থাকবে। এখন ধরেন উনি হয়তো নানা কথা ভাবছেন যে এটা করেন নাই, বা করবেন কিনা আমি জানি না, কিন্তু এখন যেই সমস্ত পরিস্থিতিগুলো হচ্ছে বা এতে যেটা হচ্ছে যে মানুষ আস্তে আস্তে হতাশ হচ্ছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আপনি দেখবেন যে প্রত্যেকটা লোকের কাছে, জনগণের কাছে দেখবেন তারা এই দুইটা বিষয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ব্যাপারে তাদের একটা মানসিক কষ্ট আছে। তারা মনে করছেন যে প্রফেসর ইউনূসের কাছে আমরা এই জায়গাটা, আমাদের যৌক্তিক একটা চাওয়া ছিল 3 মাস 4 মাসের মধ্যে উনি একটা রিজনেবল জায়গায় নিয়ে আসবেন। 2 নম্বর সবচেয়ে বড় ফেলিওর এই গভর্নমেন্টের, যেটা আমি স্যারকে অনুরোধও করেছিলাম, দেখেন আমরা 5 তারিখের আগ পর্যন্ত জুলাই আগস্টে আমরা সবাই একাকার ছিলাম, একসাথে ছিলাম। আমরা কে হিন্দু, কে মুসলিম, কে বিএনপি, কে ইসলামী, কে বাম, কে ডান, আমরা ভুলে গেছি। আমি তো বলেছি, দাদা ছিলেন কিনা আমি জানি না, একটা মিটিংয়ে একটা ইসলামিক দলের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে মেয়েরা যখন 13 বা 14 তারিখ বা হয়তো তারও আগে, মেয়েরা যখন রাতে 3টা বাজে হল থেকে বেরিয়ে এসেছে, ওই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, 15 তারিখ রাতের 3টা 2টা 2:30 বাজে, সে রাত তো আমরা অনেকে ঘুমাই নাই। মেয়েরা যখন বেরিয়ে এসেছে তখন আমি দেখেছি মানে মাদ্রাসার ছাত্ররাও ওই মিছিলে সামিল হয়েছে।
মেয়েরাও প্রশ্ন তোলে নাই যে এই সমস্ত হুজুররা কেন এই মিছিলে, আবার হুজুররাও প্রশ্ন করে নাই যে বেপর্দায় মেয়েরা কেউ টি শার্ট পরে, কেউ বোরকা পরে, কেউ সালোয়ার কামিজ পরে কেন মিছিলে। তার মানে হচ্ছে সবাই তাদের মত পথ ভুলে একটা দাবিতে একাকার হয়েছিল। সেই ঐক্যটা এখন আমাদের নাই কেন? এখন কেন আপনি দেখেন, আজকে আমি দেখলাম যে বিভিন্ন জন সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা, কার অবদান বেশি ছিল, কে গোপনে আর্মির সাথে মিটিং করেছে, কে কি করেছে, এই সমস্ত আলোচনাগুলো কেন উঠছে? উঠছে এই জন্য যে আমরা একটা বিরাট বিজয়ের পরে যে ঐক্যটা ধরে রাখতে হয়, সেই ঐক্যটা ধরে রাখার জন্য এই সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এবং দাদা যেটা বলেছেন আমি কিছুটা মনে করি যৌক্তিক কথা, যে বরং এই সরকারের আচরণে আপনার আন্দোলনকামী শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়েছে। আপনি দেখেছেন হয়তো শফিক, যে একজন ছাত্রকে আমি দেখেছি লাইভ টক শোতে সে কান্নারত কণ্ঠে সে বলেছে যে বিএনপি বা নতুন কেউ আসলে আমরা মনে হয় জেলে যাব। তার মানে কি তার একটা অভিযোগ যে তাদের মধ্যে একটা দূরত্ব। অথচ আসলেও দূরত্ব তৈরি হচ্ছে কিনা রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের, সেই সব বিষয় নিয়ে আমরা ফিরবো। একটা বিরতি নিয়ে আমরা আবার আলোচনায় আসি। বলেছেন ডক্টর ইউনূসের সাথে দেখা হলে আমরা এই কথাগুলোই বলবো যে আপনি এই তিনটা জিনিসকে ফার্স্ট প্রায়োরিটি দেন। আপনি যদি এই তিনটা জিনিসকে প্রায়োরিটি না দেন, আপনার সংস্কার নির্বাচনের বিষয়গুলো হচ্ছে সেকেন্ডারি ইস্যু। কারণ দেয়ালে দেয়ালে সংস্কারের কথা লেখা আছে, আবার নির্বাচনও আপনাকে করতে হবে, দুইটা অনিবার্য। সংস্কারও চাই, নির্বাচন দিতে হবে। দাদার সাথে আমি একমত যে একটা টাইম ফ্রেম দিতে অসুবিধা কি? প্রয়োজনে টাইম ফ্রেম আপনি আবার শিফট করবেন, যদি আপনার কার্যক্রমে আপনি আবার কথা বলবেন, শিফট করবেন, অসুবিধা তো নাই। ঠিক আছে, আমরা আলোচনার পর বিরতির পর আবার আলোচনায় ফিরব। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন দুজন একজন আইনজীবী, একজন রাজনীতিবিদ, আবার তিনি আইনজীবীর সাথেও তিনিও রাজনীতিবিদ, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আমরা এই আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা খুব সংক্ষেপে জানতে চাইব জনাব মুজিবুর রহমান মঞ্জু, যিনি এবি পার্টির সদস্য সচিব হিসেবে আছেন, আপনার কাছে শুরুতে শেষে এসে জানতে চাই যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবারের এই গণবিপ্লবের পর, গণ অভ্যুত্থানের পর যে ধরনের সমর্থন, একেবারে আকণ্ঠ সমর্থন বলতে যা বোঝায়, সেটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি ছিল বলে আমরা জানি। সেটিতে কোনো চির ধরছে না, এখন পর্যন্ত আপনি চির ধরছে বলতে পারবেন না, কারণ আমরা সবাই মিলে যে কথাগুলো বলছি এগুলো কিন্তু এই সরকারের জন্যই বলছি। কারণ আপনি দেখেন, এই সরকার যদি ফেল করে আমাদের সবার জন্য এটা ফেল। কারণ একটা গণবিপ্লবের পরে যে পরিস্থিতিটা হয়েছে, একটা নতুন রিপাবলিক, একটা নতুন বন্দোবস্তর কথা সবাই বলছে, আমরা সবাই একমত যে আমরা আর ওই জায়গায় ফিরে যেতে চাই না। কারণ পাল্টা করতে করতে তো এই জায়গায় আসছি আমরা। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে প্রথমেই যে হোঁচটটা আমরা খেয়েছি, যেটা আমরা বারবার আলোচনায় তুলেছি, প্রথমবার যে ডক্টর আসিফ নজরুল কিন্তু স্বীকার করেছেন যে তাদের ভুল হয়েছে। একটা বিপ্লবী পথে যাওয়ার কথা ছিল, না গিয়ে তারা এক ধরনের বিপ্লব এবং সাংবিধানিক দুইটার মিশেলে এক ধরনের একটা ব্যতিক্রমী জায়গায় তারা গিয়েছেন। তো ঠিক আছে, যেহেতু বুঝছেন যে সেটা ভুল হয়েছে, তাহলে এখন আপনারা নাই কেন? আপনি দেখেন সব জায়গাতে এই হোঁচটগুলো হচ্ছে। যেমন ধরেন নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি কিছু পূর্ববর্তী সরকারের লোকেরা বদলি হয়েছে, কিছু লোক এখনো বহাল তবিয়তে আছে, কিছু লোক নানা কারণে শাস্তির মুখোমুখি হয়েছে, কিছু লোক শাস্তির মুখোমুখি হয় নাই। এবং এরকমও দেখেছি, আমি আপনাকে বলি যে আমি যখন 5 তারিখ, দাদা তো ছিলেন যে বঙ্গভবনে যে শপথ অনুষ্ঠান, আমি দেখলাম আমার পাশেই একজন সচিব বসা, জাহাঙ্গীর সাহেব, উনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। তার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে দেখলাম উনি গ্রেফতার হয়েছেন। তার মানে আপনি সচিব রেখে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছেন, এবং এরপরে দেখা যাচ্ছে তারা ইভেন একজন সচিব নিয়োগ হয়েছে যার বিরুদ্ধে দুদকের মামলা পর্যন্ত হয়েছে, এবং পরে এটা পত্রিকা আসার পরে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তার কথা হচ্ছে যে ভুল হতেই পারে, একটা সিরিয়াস সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা এরকম একটা বন্দোবস্তে এসেছি। সুতরাং আমি মনে করি এখন পর্যন্ত আপনি যে প্রশ্নটা করেছেন, সমর্থনের চির ধরে নাই। আমরা এখনো বলছি, এখনো সব দলগুলো আমরা ডাকলে আমরা চেহাট বেজারে ডাকে যাচ্ছি, কথা বলছি, আমরা পরামর্শ দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে মানুষ তো একটা সীমা, তো একটা ব্যাপার আছে। আপনি কতক্ষণ পর্যন্ত আপনি পিঠে, আমরা বলেন পেটে দিলে পিঠে সয়, এরকম তো একটা কথা আছে না, পিঠে দিলে পেটে সয়, কি কথাটা? সেটা হচ্ছে আপনি যদি মানুষের
এই মৌলিক মানে মানুষের স্বস্তি এবং মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে আসলে সরকারকে মানুষ প্রশ্ন করবেই, একটা সময় মানুষ- সরকারের সমালোচনা করবেই। আলোচনার শেষ পর্যায়ে একেবারেই সুব্রত চৌধুরী আপনার কাছে আসতে চাই। আপনি সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশে দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন। আপনার আজকে আপনি গণফোরাম নির্বাহী সভাপতি। সরকারের যে কর্মকাণ্ড সেটির মধ্যে তো অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো তারা উতরানোর জন্য রাজনৈতিক যে ঐক্যের ডাক বা উভয় এরই মধ্যে বিএনপি জামায়াতের সাথে অন্তর্বর্তী সরকারও হয়েছে, আপনারা কি সমর্থন দেবেন না সেখানে? না না, এটা তো রাজনৈতিক সরকার না, অনেকেই বলে এটা এনজিওগ্রাম সরকার। তো আপনি তো সেই ধরনের উপদেষ্টা নিয়োগ দেবেন না বিশেষ বিশেষ বিশেষজ্ঞদের। বাংলাদেশে কি অভাব আছে? আপনি তো 10টা কমিশন করেছেন, প্রায় 100 জনের উপর সেখানে নিয়েছেন। এখানেও তো অনেক বিশেষজ্ঞ আছে, সেখান থেকেও তো নিতে পারতেন। হ্যাঁ, আপনি তো যাচাই বাছাই করে নিয়েছেন, তো খুব খারাপ করেন নাই, ভালোই করেছেন। কিন্তু উপদেষ্টাদের মধ্যে আমি তো আপনাকে 5 মার্ক দিতে পারি না। এবং তাদের যে চলন বলন, বডি ল্যাঙ্গুয়েজ, কয়জন উপদেষ্টা কর্মক্ষম আছে এবং কথা বলতেছে এবং নিজের যার যার দায়িত্বগুলো সঠিকভাবে কি তারা পালন করছে? আপনি বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে কি ধরনের মানে আপনার মোটা দাগে যদি আমরা ধরি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর পার করেছেন, আমি আশা করেছিলাম যে পরের 100 দিনের শুভ হালখাতায় আপনার 5 মার্ক থাকবে। আপনি সেখানে সমস্ত জায়গায় গোলমাল শুরু হয়ে গেছে, ছাত্রদের কলেজগুলোতে যে মারামারি, হ্যাঁ, এগুলো কোনো কথা হইল? হ্যাঁ, আপনার এনএসআই, ডিজিএফআই এরা কি করে? এরা বসে বসে আঙ্গুল চুষছে নাকি? হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি এখনো কার্যকর করতে পারেন নাই। 100 দিনের মাথায় আপনি আইজিকে বাদ দিয়ে দিলেন, কমিশনারকে বাদ দিয়েছেন, বা আরো কাউকে। ভালো, এটা যদি মনে করেন যে ওনারা ঠিক মতো কাজ করছেন, আপনি আনেন, কন্ট্রাক্ট বেসিসে তো আসছেন, তাহলে তো আপনি বুঝেন যে কোনটা কিভাবে। আপনি একটা স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছেন, তার কথাবার্তায় কি মনে হয় যে এই সময়কার জন্য উনি যথোপযুক্ত কাজ করে যাচ্ছে? সুতরাং আপনি সব জায়গায় যদি এগুলো আপনি দেখেন, এই যে যাকে অত্যন্ত সম্মানিত ব্যক্তি শিক্ষা উপদেষ্টা করেছেন, কিন্তু যে চ্যালেঞ্জগুলো ওনার বয়সের কারণেও তো এটা সম্ভব না। সুতরাং আশা করব যে আপনি এখন আর ওইসব অজুহাত দিয়ে লাভ নেই যে আমরা কয়দিন আছি, 3 দিন সরকার ছিল না, মাত্র 100 দিন পার হয়েছে, এইসব কথা এখন পার হয়ে গেছে, মানুষ এগুলো শুনতে চায় না। আপনি পজিটিভলি জনগণের যে চাহিদা, যেখানে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা এটা 1 নম্বর প্রায়োরিটি দেন, তারপরে বাজার নিয়ন্ত্রণ করেন, আপনি একটা শহীদদের তালিকা করতে পারেন নাই এত মাস পরে, চরম ব্যর্থতা। সেই পরিবারগুলোর সাথে সম্পৃক্ততা হয় নাই, তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করেন নাই, তাদের চিকিৎসা 20,000 লোকের চিকিৎসার সুব্যবস্থা হয় নাই, বিদেশে পাঠাতে দেরি করেছেন, অনেকগুলো হাসপাতালে বসে মৃত্যুবরণ করেছে, দুঃখজনক। এগুলো বললেই হলো নাকি? আপনি একটা ওনাকে রাখতেই হবে কেন? স্বাস্থ্য উপদেষ্টা, তার সাথে আবার একজন সহকারী দিয়েছেন, একজন ডাক্তার। এগুলো গোজামিল দিয়ে চলবে না, যা করবেন শক্তভাবে করেন, জনগণ আপনাদের সাথে আছে। এবং আমি মনে করি অনেক সময় আমার মনে হয় যে আপনাদের পথ হারিয়ে গেছেন, আপনারা পথ হারাইলে হবে না, আপনি দায়িত্ব নিচ্ছেন, সঠিক পথে আপনাদেরকে চলতে হবে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, ছাত্র সমাজ, তরুণ সমাজ সকলে মিলে ঐক্যবদ্ধ আছে, কিন্তু আপনাকে এগিয়ে নিতে হবে দেশটাকে। নিশ্চয়ই আপনার বক্তব্য, সুব্রত চৌধুরী, আপনার বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে। একই রকমভাবে জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার শারীরিক অসুস্থতা, ব্যস্ততার মধ্যেও আপনি 71-এর মুখোমুখি অনুষ্ঠানে সময় দিয়েছেন, এজন্য আপনাদের দুইজন অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজ 71-এর মুখোমুখি অনুষ্ঠান এ পর্যন্তই। দর্শক ভালো থাকবেন।